আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ফিলিস্তিনি শিক্ষার্থীকে আটকের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারে ইহুদিদের বিক্ষোভ। জানিয়ে দিব ইউক্রেন পরিস্থিতি নিয়ে এ সপ্তাহেই ট্রাম্প পুতিন আলোচনা। এরপর রয়েছে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও যৌন সহিংসতার অভিযোগ। সর্বশেষ থাকছে ইরানের পারমাণবিক ইস্যুতে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান চীনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিলিস্তিনি শিক্ষার্থীকে আটকের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারে ইহুদিদের বিক্ষোভ। ফিলিস্তিনি শিক্ষার্থী খলিল মাহমুদকে আটকের ঘটনায় নিন্দা এবং তার মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের ভেতরে বিক্ষোভ করেছেন এক দল ইহুদি। স্থানীয় সময় বৃহস্পতিবার জিউস ভয়েস ফর পিস নামের একটি ইহুদিপন্থী মানবাধিকার সংগঠন এই বিক্ষোভ করেছে। এ সময় সেখান থেকে অন্তত ১০০ জনকে আটক করে পুলিশ। বিক্ষোভের সময় মাহমুদ খলিলকে মুক্ত করো স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাদের পরনে থাকা লাল টি শার্টে লেখা ছিল, ইহুদিরা বলছে ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন। বিক্ষোভকারীদের প্রদর্শিত বিভিন্ন ব্যানারে লেখা ছিল, আর কখনো নয়, কারো জন্য নয়, ইহুদিরা বলে মেনে নেবে না এবং একজনের জন্য এলে আমাদের সবার মুখোমুখি হতে হবে ইত্যাদি। গাজা যুদ্ধের সময় নিউ ইয়র্কের বিশ্ববিখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদ খলিল। বিক্ষোভ করার অভিযোগে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। ফিলিস্তিনপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খলিলকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ এনওয়াইপিডি জানিয়েছে, প্রায় ৩ শতাধিক বিক্ষোভকারীর মধ্যে ৯৮ জনকে আটক করা হয়, তবে কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জিউস ভয়েস ফর পিসের মুখপাত্র সোনিয়া মেয়ারসনক্স জানান, তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী খলিলের আটকের প্রতিবাদে ৩০ জনের একটি দল নিয়ে ট্রাম্প টাওয়ারের ভিতরে বিক্ষোভ করেন। মেয়ারসনক্স বলেন, পূর্বপুরুষদের শিক্ষা মেনে আমি এখানে এসেছি, কারণ আমি জেনেছি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা যখন মানুষকে দায়ী করতে শুরু করে তখন কি ঘটে। যদি আমরা আজ কথা না বলি তাহলে আর কখনো কথা বলতে পারবো না। নিউ ইয়র্কে আটকের পর লুইসিয়ানায় অভিবাসন হেফাজতে রাখা হয় খলিলকে। এই ঘটনায় ডেমোক্র্যাটিক আইন প্রণেতারা সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত এবং নাগরিক স্বাধীনতার সমর্থকরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এদিকে গত সোমবার ১০ মার্চ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, যদি আপনি সন্ত্রাসবাদকে সমর্থন করেন। ইউক্রেন পরিস্থিতি নিয়ে এ সপ্তাহেই ট্রাম্প পুতিন আলোচনা। ৩ বছর ধরে চলতে থাকা যুদ্ধে অস্ত্রবিরতির লক্ষ্যে মস্কোকে রাজি করানোর জন্য ওয়াশিংটন ও ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের প্রচেষ্টার অংশ হিসেবে এ সপ্তাহেই আলোচনা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ রোববার ১৬ মার্চ মার্কিন কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। খবর এফপির। এ সপ্তাহে সৌদি আরবে আলোচনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ওয়াশিংটনের প্রস্তাবের পর কিয়েভ তাতে সম্মতি জানায়। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন এ বিষয়ে পরিষ্কার কোনো জবাব দেননি, উল্টো বেশ কিছু শর্ত জুড়ে দিয়ে প্রশ্ন তোলেন। এ বিষয়ে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের সঙ্গে রোববার এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, তিনি মনে করেন এ সপ্তাহেই দুই দেশের প্রেসিডেন্ট একটি সত্যিকার অর্থে ভালো ও ইতিবাচক আলোচনা করতে যাচ্ছেন। এর আগে মস্কো জানিয়েছিল, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত মাসে সৌদি আরবে অনুষ্ঠিত মার্কিন রুশ সম্মেলনে ইউক্রেন পরিস্থিতি প্রসঙ্গে সমঝোতা বাস্তবায়নের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। এদিকে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছিলেন যে ক্রেমলিন যুদ্ধ থামাতে মোটেও ইচ্ছুক নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মস্কো প্রথমে যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থার উন্নতি ঘটাতে চায়। এর আগে তারা যুদ্ধবিরতিতে সম্মত নয়। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির কথা উল্লেখ না করেই বলেছিল, সের্গেই লাভরভ ও মার্কো রুবিও একে অন্যের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন। শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, দুই পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন প্রসঙ্গে পরবর্তী ধাপের বিষয়ে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, মার্কো রুবিও ও সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যোগাযোগ পুনঃস্থাপনে এখনো কাজ চালিয়ে যাচ্ছেন।
গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও যৌন সহিংসতার অভিযোগ। গাজায় সংঘাতের সময় নারী স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়েছে ইসরায়েল। একই সঙ্গে যুদ্ধ কৌশল হিসেবে যৌন সহিংসতা চালিয়েছে দেশটির সেনারা। গতকাল বৃহস্পতিবার 13 মার্চ এক প্রতিবেদনে জাতিসংঘের বিশেষজ্ঞরা একথা জানিয়েছেন। খবর রয়টার্সের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করে বলেছেন, এটি পক্ষপাতদুষ্ট ও ইহুদি বিদ্বেষী। এক বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাসী সংগঠন হামাস কর্তৃক সংঘটিত মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের ওপর মনোযোগ দেওয়ার পরিবর্তে জাতিসংঘ আবারও মিথ্যা অভিযোগ দিয়ে ইসরায়েল রাষ্ট্রের প্রতি আক্রমণকে বেছে নিয়েছে। পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড এবং ইসরায়েলের জন্য গঠিত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ শিশু জন্ম রোধের উদ্দেশ্যে ব্যবস্থা আরোপ করে গাজার ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা আংশিকভাবে ধ্বংস করে দিয়েছে, যা রোম সংবিধি ও গণহত্যা কনভেনশন অনুযায়ী গণহত্যার একটি ধরন। কমিশন বলেছে, চিকিৎসা সরবরাহের সীমিত প্রবেশাধিকারের কারণে মাতৃমৃত্যুর বৃদ্ধি ছাড়াও এই পদক্ষেপগুলো মানবতা বিরোধী অপরাধের শামিল। 2023 সালের অক্টোবরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর ফিলিস্তিনিদের শাস্তি দেওয়ার জন্য ইসরায়েলের নিরাপত্তা বাহিনী তাদের অভিযানে জোরপূর্বক জনসাধারণের পোশাক খুলে বিবস্ত্র এবং যৌন সহিংসতা চালায় বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। এই সপ্তাহে জেনেভায় কমিশন কর্তৃক অনুষ্ঠিত একাধিক শুনানিতে গাজার একজন স্বাস্থ্যকর্মী, যাকে নিরাপত্তার স্বার্থে শুধু সাইদ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, তিনি বলেন, ইসরায়েলি বাহিনী তাকে অপহরণ করেছে এবং জনসমক্ষে তার অন্তর্বাস খুলে ফেলতে বাধ্য করেছে। তিনি বলেন, বন্দী থাকাকালে তার যৌনাঙ্গে পেটানো হয়েছে। ইসরায়েল অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইরানের পারমাণবিক ইস্যুতে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান চীনের। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। ইরানের ওপর একতরফাভাবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উল্লেখ করে আজ চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু বলেছেন, ইরানের ওপর আরোপিত অবৈধ একতরফা নিষেধাজ্ঞা বন্ধ করা উচিত। আজ বেইজিংয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ ও ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদির সঙ্গে পারমাণবিক বিষয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এফপির খবর। মা ঝাওসু আরও বলেন, আমরা পারমাণবিক বিষয় এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে গভীর মতবিনিময় করেছি। আমরা সব অবৈধ একতরফা নিষেধাজ্ঞার অবসানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। এর আগে গত বুধবার 12 মার্চ ইরান ও রাশিয়ার উপরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। নিয়মিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুক্রবার বেইজিংয়ে পারমাণবিক সংকট নিয়ে বৈঠকে বসবে ইরান, রাশিয়া ও চীন। সেখানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে, যা আন্তর্জাতিক দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরে ইরান ও রাশিয়ার সম্পর্ক গভীর হয়েছে, বিশেষ করে 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর। চলতি বছরের জানুয়ারিতে দুই দেশের মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে। উভয় দেশই চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। চীন এই বৈঠকটি আয়োজনের মাধ্যমে ইরানের পারমাণবিক সমঝোতা পুনরুদ্ধার এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সংলাপের পরিবেশ তৈরি করতে চায়। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালনা করার দাবি করে, তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এমন এক সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হল, যেদিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি গোপনীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুত সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হবে।